স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থিন। করোনা মহামারীর কারণে এবারই প্রথম রাজধানীর বাইরে 7 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বেলা 11টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলে দুপুর 12:30টা পর্যন্ত। তবে সকাল থেকে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস চত্বর। আর প্রায় 1 বছর অপেক্ষায় থাকার পর পরীক্ষা এবং যাতায়াতের ভোগান্তি কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয় নানান উদ্যোগ। ব্যুরো প্রতিবেদকদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল এবং ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের। তাই সকাল থেকেই ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস চত্বর। আর প্রায় 1 বছর অপেক্ষায় থাকার পর পরীক্ষা ও যাতায়াতের ভোগান্তি কম হওয়ায় খুশি তারা। ঢাকা হইলে অনেক অসুবিধা হইতো, কিন্তু বরিশাল হয়েছে দেখে অনেক আমাদের সুবিধা হয়েছে। রাজশাহীতে সিট পড়েছে, রাজশাহীতে আমাদের আজকে শাখা ছিল, সেক্ষেত্রে এটা একটা বেনিফিট বললে চলে। পরীক্ষার প্রবেশ অনেক ভালোই ছিল, সুস্থ সুন্দর পরিবেশ। এটা প্রত্যেকবার হওয়া উচিত, কারণ আসলে এটা সবার জন্যই বিড়ম্বনার ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনেই নেওয়া হয় পরীক্ষা। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগও নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিভিন্ন বিভাগে হচ্ছে এবং তারই একটি বড় অংশ রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে। নিরাপত্তা এবং স্বচ্ছতার ব্যাপারে আমরা অনড় এবং সেটা আবারও আমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করে সেটা আবার প্রমাণ করে দিই। আমাদের পরিদর্শন যারা করছে শিক্ষকরা, তাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত যে সকল নির্দেশনা দিয়েছে সেই সকল নির্দেশনায় আমরা সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। ঢাকা থেকে যখন কোয়েশ্চেন রওনা হলো ইউনিভার্সিটি থেকে, তখন থেকে কিন্তু এসকর্টে চলে গেছে। মানে প্রত্যেকটা উপজেলার মধ্যে যখন আসে তখন আপনার এসকর্ট চেঞ্জ হয়ে যায়। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 3,24,340 জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব পরীক্ষাও। বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 16তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের আইনে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। এরই মধ্যে খলিল নামে একজনকে আটক করেছে পিবিআই। আধিপত্যের জেরে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন হয়েছেন বলে দাবি তার পরিবারের। তবে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ। এদিকে হত্যার ঘটনার পর এখনও থমথমে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নিহত নেতার শোকাহত পরিবার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন সহ আরও অনেকে।
এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR নিজেদের বিবৃতিতে জানিয়েছে, মহিবুল্লাহ হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আর এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের ন্যায় বিচারের মুখোমুখি করাই এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লাহ। এর আগে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেছিলেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায়। রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশিদের সঙ্গে যোগাযোগে তিনি ছিলেন অন্যদের চেয়েও অনেক এগিয়ে। নিবির আমিন, নিউজ 24। আজ থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। SMS-এ জানানো হবে সেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অবৈধ পথে দেশে আনা বা অনিবন্ধিত ফোন সেটগুলো এভাবেই অচল হয়ে পড়বে বলে জানিয়েছে BTRC। এর আগে জানানো হয়েছিল 1 জুলাইয়ের পরে দেশে চালু হওয়া অবৈধ সেট নিবন্ধনের জন্য 3 মাস চালু থাকবে। 3 মাস পরে সেটগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। দেশব্যাপী ইন্টারনেটের প্রতুলতা থাকলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ VoIP ব্যবসা। প্রতি বছর অন্তত 3 কোটি মিনিট VoIP কলের রাজস্ব হারাচ্ছে সরকার। গেল 4 বছরে BTRCর প্রায় 150 অভিযানে জব্দ করা হয়েছে লক্ষাধিক সিম। রহস্যজনকভাবে এর অধিকাংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে তা কমানোর কথা, সাথে চলমান থাকবে অভিযানও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। VoIP বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলে আসছে এর অবৈধ ব্যবসা। বিদেশ থেকে দেশে কল আসা সরকারি ও বেসরকারি দুটো প্রতিষ্ঠান মাধ্যম হলেও হাই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করা VoIP কলের কারণে রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। তথ্যমতে প্রতিদিন প্রায় 3 কোটি মিনিট VoIP কলের রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়াও বিভিন্ন সময় BTRCর অভিযানে ধরা পড়েছে লক্ষাধিক সিম। সবচেয়ে অবাক করা তথ্য হলো, গেল 4 বছরে BTRC পরিচালিত প্রায় 1.5 শতাধিক অভিযানে জব্দকৃত সিমের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের, যেই রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে BTRC। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে কমিয়ে আনা গেছে অবৈধ VoIP কলিং। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় BTRC সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অভিযান চলমান থাকবে। আমাদের এখন টেকনোলজি ধীরে ধীরে উন্নত হচ্ছে, আমরা এখন মনিটর করতে পারছি, আমরা এখন বুঝতে পারছি এবং ভবিষ্যতে আরো পারবো, যেটা অন্যের কোথায় গিয়ে পড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, দেশের রাজস্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। VoIP দিয়ে অবৈধভাবে ব্যবসা করে এবং অবৈধ লেনদেনের ক্ষেত্রে হয়তো এই VoIP ফ্যাসিলিটিসটা দিয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের যাতে VoIP যাতে না হয় এই ধরনের জায়গাগুলিকে কন্ট্রোল করা প্রয়োজন বলে মনে করি। যদিও হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সহ বিভিন্ন ইন্টারনেট কলিং সুবিধার কারণে অনেকাংশেই কমেছে অবৈধ এ ব্যবসা, তবে তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে। মন্ত্রী জানান, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, রাস্তা মজবুত করতে হবে, পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ IIB-তে এক সেমিনারে তিনি একথা বলেন। নির্মাণ করে পরে এমনিতে নাব্যতা নেই, নদী সেতু যত নির্মাণ করবেন নাব্যতা তত আরাম। দৌলতদিয়া থেকে পাটুরিয়া সেটা আমরা টানেল নির্মাণের চিন্তা ভাবনা, এবং ওইদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত আরেকটা টানেল নির্মাণ করারও পরিকল্পনা আমাদের রয়েছে। দুই পরিবারের মতামতকে গুরুত্ব দিয়ে একসময়ে পাত্রপাত্রীর খোঁজ করত ঘটক। এই ঘটকালি ব্যাপারটি সময়ের পরিক্রমায় পাচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ।
হচ্ছে ডিজিটালাইজেশন। বড় বড় পেশাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশেও ঘটকালিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই, পাচ্ছেন সাফল্য। তাদের মতে সততা হতে হবে মূল মন্ত্র, তাহলেই যে কোনো পেশাই হয়ে উঠবে সম্মানজনক। সুকন নামিরের বিশেষ প্রতিবেদন। বউ হবে লম্বা ফর্সা, ছেলে থাকে কোন দেশে? আমি চাই স্বাবলম্বী একজনকে। ধর আমাকে বুঝবে এমন হলেই চলবে। সানাইয়ের সুর বাজার আগে সঙ্গী নির্বাচনে থাকে এমন নানা বিশেষণ। পারিবারিক ক্ষেত্রেও থাকে খুঁত নিখুঁতের গুরুত্ব। দুই পক্ষের পছন্দে একসময় পাত্রপাত্রীর খোঁজ করত ঘটক। সময়ের পরিক্রমায় যা এখন পাচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ, পাচ্ছে ডিজিটালাইজেশন। তাসলিমা 11 বছর আগেই ঘটকালিকে পেশা হিসাবে নিয়েছিলেন। প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন তাসলিমা ম্যারেজ মিডিয়া। জানতে মূলত হাউজে একটা কিছু করা যায়, তখন চিন্তা করলাম যে এই বিজনেসটা কিভাবে করা যায়। এটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। taslimamarriagemedia.com একটা ডোমেইন কিনলাম আমার নামে। তো এই সফটওয়্যারের মাধ্যমে দেখা গেছে যে আমার ভালো রেসপন্স। করোনার ধাক্কায় বিভিন্ন পেশায় যখন টালমাটাল অনেকেই, তখন ঘটকালি পেশাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন অনেকটা পথ। তার দপ্তরে এখন কর্মরত প্রায় 25 জন। আমাকে দেখে যেন আরো মানুষের উদ্যোগ নেয় যে হ্যাঁ এটা একটা ভালো একটা প্রফেশন। কে ঘটক বললো, কে কি বললো, এইদিকে আমরা মাথা না দিয়া, কান না দিয়া আমরা আমাদের মতো আগায় যাই। তাসলিমার মতন ঘটকালিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। আমাদেরও ভালো লাগে যে আমাদের মাধ্যমেই, আমাদের হাত ধরেই অনেক সংসার হচ্ছে। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যেন আমার মতো অনেকেই এই ফিল্ডটাকে বড় একটা পর্যায়ে নিয়ে যায়। এটা কিন্তু খারাপ প্রফেশন না। আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন, একটা পেমেন্ট নিচ্ছেন। তার যদি টেন্ডেন্সি থাকে ম্যাচ মেকিং করে দেওয়ার, তার একটা উপকার করে দেওয়ার, দেন আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। তবে বিয়ের নামে প্রতারণাও কম হচ্ছে না। বিভিন্ন চক্রের মিথ্যা তথ্যে ফেসেছিল অনেকে। বন্ধুর যেটা আমি জানি যে বিয়ের নাম করে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। ম্যারেজ মিডিয়ার মাধ্যমে তার বিয়েও হয়, সেই ছেলের সঙ্গে আসলে তাকে পরবর্তীতে আর মিট করতে দেওয়া হয়নি। এসব ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে জরুরি। ঘটকালি পেশাজীবীদের মতে সততা যদি হয় মূল মন্ত্র, তবে যে কোনো পেশাই হয়ে উঠবে সম্মানজনক। ঘুচবে বেকারত্ব, পাওয়া যাবে সাফল্য। সুকন নামির, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় 2 মাস ধরেই নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু এবং শনাক্তের হার। এই কারণে হাসপাতালে রোগীও কমেছে। 24 ঘন্টায় করোনা এবং উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 21 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিট ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 2 জন, সাতক্ষীরায় 5 জন, কুষ্টিয়ায় 4 জন, যশোরে 1 জন, বরিশালে 2 জন এবং বগুড়ায় 1 জন মারা গেছেন। এক ডজন রোহিঙ্গা সন্ত্রাস গ্রুপের দখলে কক্সবাজারের রুখিয়া টেকনাফের 34 রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ, অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধে নেতৃত্ব দিতেই সৃষ্টি হচ্ছে একের পর এক সব সন্ত্রাসী সংগঠন। দিনে দিনে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি, আধিপত্য নিয়ে হচ্ছে সংঘাত। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ গেছে 50 জনের, জিম্মি সাধারণ রোহিঙ্গারাও। প্রশাসন বলছে সন্ত্রাসী রোহিঙ্গাদের দমাতে চলছে বিশেষ অভিযান। কক্সবাজার ঘুরে এসে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুন থেকে গুম, মাদক পাচার থেকে আদম পাচার, এমন কোনো অপরাধ নেই উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যা রোহিঙ্গা সন্ত্রাসীরা করছে না। মাস্টার মুন্না, হাফেজ জাবের, আনাস ইসলাম মাহমুদ, সেলিম, সাইফুর সহ আরও কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। বিরোধেও জড়িয়ে পড়ছে এসব গ্রুপ। শুধু হাকিম ডাকাত, মাস্টার মুন্না বা আনাস মাহাদ নয়, এরকম 1 ডজন সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছে 34টি রোহিঙ্গা ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়ন্ত্রণে নিতেই হচ্ছে সংঘাত, ঝরছে প্রাণ। আতঙ্কে সাধারণ রোহিঙ্গারাও, তারা চান শান্তি। হরিয়ার মানুষ কেন মানুষ নদীর তেলিন এক এলাকার মানুষও নয়, মনে করো আর আরকান স্টেটের 12-14 17 পর্যন্ত টন আছে, 17 টনের মানুষই নিয়ে বুঝিয়ে নেই। আমার মধ্যে শান্তি নাই, তো রাতের আওয়াজ হলে গুলির আওয়াজ হয়।
দিনের আলোয় যেমন তেমন, রাত হলেই রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। আধিপত্য বিস্তার এবং অবৈধ আয়ের ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় প্রতিদিনই সংঘাত হচ্ছে সন্ত্রাসী বাহিনীদের মধ্যে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, এখন থেকে এই ক্যাম্পগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও ভয়ঙ্কর রূপ নেবে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আমাদের এতদিনের অর্জিত রোহিঙ্গাদের আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা এতদিন আমরা যেটা মনে করেছি নিশ্চিদ্র, সেটার উপরে কিন্তু বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দেবে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সজাগ হতে হবে। প্রশাসন বলছে, যৌথ বাহিনীর নিয়মিত টহলের পাশাপাশি সন্ত্রাসীদের খুঁজতে মাঠে রয়েছে তারা। আমাদের এপিবিএন পুলিশের পাশাপাশি কিন্তু জেলা পুলিশ এখানে আছে, র্যাব আছে, এখানে সেনাবাহিনী কিন্তু রাতের বেলা এখানে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রাতের বেলার জন্য এখানে আছে। আধিপত্য নিয়ে রোহিঙ্গাদের অন্তকোন্দলে সম্প্রতি প্রাণ গেল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 1 বছর নীরব থাকলেও যতদিন যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ বাড়ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে 2 যুগেরও বেশি অতিক্রম করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সম্পদ ও জনবলের সীমাবদ্ধতার মাঝেও উপকূলীয় এলাকায় জনগণের জানমাল রক্ষা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে সাফল্য দেখিয়েছে এই বাহিনী। লিটন বাবুর ক্যামেরায় মৌ খন্দকারীর ধারাবাহিকের 3য় প্রতিবেদন আজ। কোস্টগার্ড সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে চলেছেন দেশের স্বার্থ রক্ষায়। বিদেশি জেলেদের মাছ ধরে নিয়ে যাওয়া, জলদস্যুতা রোধ, চোরাচালান সহ সমুদ্র এবং উপকূলীয় এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা বিধানের গুরুদায়িত্ব পালন করে বাংলাদেশ কোস্টগার্ড ফোর্স। উপকূলের মানুষের কাছে যা এখন এক আস্থার নাম। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এখন দেশের সমুদ্র সীমার পরিধি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কোস্টগার্ডের টহলযান ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। দেশের সমুদ্র সীমায় পুলিশিং বা মেরিটাইম ল এনফোর্সমেন্টের একমাত্র এজেন্সি কোস্টগার্ড। আগে শুধু উপকূল পর্যন্ত এই বাহিনীর আধিপত্য ছিল, এখন গভীর সমুদ্রের সম্পদ সুরক্ষার সক্ষমতা এসেছে। সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করত বাংলাদেশ কোস্টগার্ডের 5টি ঘাঁটি, 37টি স্টেশন ও 15টি আউটপোস্টের মাধ্যমে দিন-রাত 24 ঘন্টা আমরা টহল কার্য পরিচালনা করে আসছি। রোহিঙ্গাদের নিরাপত্তায়ও কোস্টগার্ড কাজ শুরু করে যাচ্ছে বলেও জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানান্তর করা হয়েছে, সেখানকার সিকিউরিটির জন্য আমাদের কোস্টগার্ড সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের 3টা আউটপোস্ট সেখানে কাজ করছে এবং ভাষাঞ্চলের চারদিকে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত না হয় সে কারণে আমাদের টহল কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। তাছাড়া পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে বিশেষায়িত এই বাহিনী। কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করেছে। তাদের প্রত্যাশা, এই সমুদ্র সীমাকে তারা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করতে আরও নতুন নতুন কৌশল গ্রহণ করবে। মৌ খন্দকার, নিউজ 24, পতেঙ্গা, চট্টগ্রাম। আইসিসিআর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। প্রায় 65 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সারা বাংলাদেশে প্রায় 300 নির্বাচিত শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী হিসেবে এতে অংশ নেন। বিভিন্ন শিক্ষাক্রম থেকে আসা এই শিক্ষার্থীরা এখন ভারতের বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আইসিসিআর 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীরা ভারতে অধ্যয়নের অভিজ্ঞতা বিনিময় করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অস্বস্তির অপর নাম এখন নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস কিংবা সবজি সব বাজারেই পকেট কাটা যাচ্ছে ক্রেতার। বিক্রেতারা অবশ্য দিচ্ছেন সেই পুরনো দোহাই, আমদানি কম তাই দাম বেশি। তবে ক্রেতাদের জোর দাবি, সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়ানোর বিকল্প নেই। শুক্রবারের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। অতিথি আসা কিংবা নিজেদের প্রয়োজনে চাহিদা বাড়ে মুরগি সহ বিভিন্ন মাংসের, তাই খানিকটা বাড়তি ভিড় চোখে পড়ে মুরগির দোকানগুলোতে। অবশ্য অনেক ক্রেতা দাম শুনে না কিনেই চলে যাচ্ছেন। মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম হয়েছে প্রায় 1.5 গুণ। বলতে পারি না, বলতে আসলে দাম বাড়তি, মাল শর্ট, 40-50 টাকা ডিফারেন্স সবকিছুর মধ্যে। এটা আমাদের গরিবের জন্য খুবই কষ্টকর।
মুরগির বাড়তি দাম দেখে ক্রেতারা আসছেন মাছের বাজারে, সেখানেও স্বস্তি নেই। রূপালী ইলিশের দাম নিয়ন্ত্রণে আসা দূরে থাক, কেজি প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। ভারতে আমদানির পর থেকে বাজারে ইলিশের সংকট বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে কিছুটা স্থির দেশি মাছের দাম। এর আগে নিয়েছিলাম 700 টাকায়, আজকে 780 টাকা। তো ছোট ইলিশগুলো ইন্ডিয়া যাইতেছে, আর আরেকটা হচ্ছে ঝড় তুফান শুরু হয়েছে, এর জন্য মাছ কম। যারা মধ্যবিত্ত শ্রেণীর আছে তাদের তো বাজারে এসে হিমশিম খাইতে হইতেছে। শতকরা হিসেবে মাছের চেয়েও বেশি দাম বেড়েছে সবজির। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, পাতাকপি 60, তারপরে আপনার ভেন্ডি আছে 60, পটল আছে 60, সিম আছে 120। সবজির দাম আকাশ ছোঁয়া, মাছের দাম আকাশ ছোঁয়া, কিছুই ধরা যাইতেছে না। তবে বেড়ে যাওয়া ডিমের দাম খানিকটা কমতে শুরু করেছে, আর আলুর দাম আরও কমে এখন বিক্রি হচ্ছে 18 টাকা কেজি দরে। আপনার গত সপ্তাহে ছিল 115, এই সপ্তাহে 110। আলু তো এবার আলু তো কানতেছে, আলু তো বাজারে যে আলু তো আপনি নষ্ট হয়ে যায় আলু বেশিরভাগ। এদিকে কিছুটা কমেছে চালের দামও। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 50 টাকা, 100 টাকা বস্তায় কম, 28 100 টাকা কম, মিনিকেটে 50 টাকা কম। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কোনো বিকল্প নেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অধিকাংশ ক্রেন এবং ফোর্কলিফট অকেজো থাকায় মালামাল ওঠানামা এবং ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। ফলে বন্দরে সৃষ্টি হচ্ছে ভয়াবহ পণ্যজট। এই সংকট নিরসন না হলে যে কোনো সময় বন্ধ হতে পারে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে এই সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্তমানে বেনাপোল বন্দরে 25 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফর্ক লিফট রয়েছে একটি ও 5 টনের ফর্ক লিফট রয়েছে 5টি। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে অচল। 40 টন, 35 টন ও 19 টনের ক্রেন আছে একটি করে, আর 10 টনের ক্রেন আছে 2টি। এসব ট্রেনের মধ্যে 5টি থাকে অধিকাংশ সময় অকেজো। এ অবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটছে মালামাল লোড আনলোডে। বন্দর ব্যবহারকারীরা বলছেন খালাসের অভাবে পণ্য বোঝাই ট্রাক বন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না। ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়ছেন তারা। এখানে 2-5টা ক্রেন থাকলেও সব অচল। এটা মাঝে মাঝে 2-3 ডেডলক হয়ে থাকে। সবগুলোই অকেজো, কোনো রকমে 1-2টা দিয়ে এই বৃহত্তর বন্দরের ভারী পণ্য লোড আনলোড হচ্ছে। মালিক অ্যাসোসিয়েশন বারবার বন্দর কর্তৃপক্ষের সাথে এই নিয়ে আলোচনা করেছে। বন্দর কর্তৃপক্ষ এখনো এর কোনো সুরাহা করেনি। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে এই সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমরা নতুন আরো রিকুইজিশন দিয়েছি, তারা তাদের মাল এরিয়ার জন্য নতুন ইকুইপমেন্ট আরো সংযোজন করবে। ওরা আমাদের সাথে আবার মিটিং করে গেছে। 36,000 টন ধারণ ক্ষমতার বন্দরে প্রতিদিন 80,000 থেকে 1 লাখ টন পণ্য ওঠানামা করা হয়। বন্দরের জায়গা ও ক্রেন সমস্যার সমাধান না করলে বেনাপোল বন্দর থেকে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাবেন এমন আশঙ্কায় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ার গভীর রাতে অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ 3 শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। শুক্রবার দেশের অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 12টায় জালানিকো ম্যাজেস্টিক 1/C কাজাঙে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় 326 জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর 297 মানুষকে গ্রেফতার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে 95 জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া 122 জন ইন্দোনেশিয়ার, মিয়ানমারের 66 জন, ঘানার 1 জন এবং ভিয়েতনামের রয়েছেন 13 জন। মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল জামেদি দাউদ জানিয়েছেন, যারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদের অধিকতর তদন্তের জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, আইন না মানে আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে 50,000 রিঙ্গিত জরিমানা করা হবে। জাতিসংঘের 7 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ইথিওপিয়া। দেশটির সংঘাত কবলিত টাইগ্রের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন এমন মন্তব্য করায় বৃহস্পতিবার তাদের বহিষ্কার করেছে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনে ৭২ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রধানও রয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছিলেন, টাইগ্রের অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। পরে সেখানকার ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০% পাঠানো সম্ভব হয়েছে। এই বক্তব্যের কারণেই ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানাবো খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। শারীরিক অসুস্থতায় মিডফিল্ডার সোহেল রানাই ম্যাচে থাকছে মাঠের বাইরে। এই দলের টুর্নামেন্টে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রুজন। আর মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সমর্থন চাইলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে মাত্র ৬ দিনের অনুশীলন বাংলাদেশ দলের। তবে ম্যাচের আগে ফুটবলারদের শরীরে ভাষায় স্পষ্ট, নতুন কোচের অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলার অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মিডফিল্ডার সোহেল রানার অসুস্থতার খবর। তবে দলের খেলায় তার পড়বে না কোনো প্রভাব, স্পষ্ট করে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন। সাথে টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশকেই ফেভারিট বলছেন এই স্প্যানিশ। If we need to think in the FIFA rankings and in what is the work in the last years for all the teams, we should consider India as the favorite team. So there is one official ranking and the other one is what I say today in the press conference, that in terms of determination and confidence, I think that we are in maximum levels and we want to take, of course, one game at a time. এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের কাছে সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ৩ সেপ্টেম্বর থেকেই অনুশীলনে ছিল শ্রীলঙ্কা দল, করেছে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প। তবে ভালো প্রস্তুতি নিয়ে মালদ্বীপে এলেও টুর্নামেন্টে নিজেদের ফেভারিট মানতে নারাজ লঙ্কান কোচ। দিন শেষে মাঠের ফুটবলটা পরিকল্পনা মতো খেলতে পারাটাই বড় বিষয় এবং খুব অল্প দিনের অনুশীলনে কোচের কৌশলটাকে রপ্ত করেছেন ফুটবলাররা, যা বলছেন কোচ অস্কার ব্রুজন। 5 দলের টুর্নামেন্টে দিন শেষে বাংলাদেশ এগিয়ে, কোচের এমন আত্মবিশ্বাস থাকলেও র্যাঙ্কিংয়ের বিবেচনায় ভারতই এই টুর্নামেন্টের ফেভারিট, সে কথাও মনে করিয়ে দিলেন এই স্প্যানিশ কোচ। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। আমাদের সাথে মালদ্বীপের মালে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, প্রথম ম্যাচের আগে দলের প্রস্তুতি আসলে কতটা দেখতে পাচ্ছেন? প্রথম ম্যাচের আগে প্রস্তুতি কিন্তু বাংলাদেশ গতকালকে নিয়ে নিয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের ফুটবলাররা সোহেল রানা বাদে বাকি সবাই ঠিক আছেন, যেমনটি আমার প্রতিবেদনে আপনি দেখাচ্ছিলেন, আমরা দেখছিলাম। একটু বলতে চাই যে হচ্ছে মালদ্বীপের আসলে এটি কিন্তু প্রথমবারের মতো মালদ্বীপ এককভাবে সাব টুর্নামেন্টটি আয়োজন করছে এবং হোস্ট হিসেবে সেই আয়োজনে কিন্তু বাড়তি মাত্রা যুক্ত হবে। আজকে বাংলাদেশের ম্যাচের পরে তাদের যে ম্যাচ রয়েছে তার আগে মাঝখানে সময়টুকুতে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর মালে শহরটা খুব ছোট, এটা আমরা সবাই জানি, কিন্তু তারা এই মালে শহরটাকে সাব টুর্নামেন্ট কে কেন্দ্র করে নানান ভাবে সাজিয়েছেন। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের প্রধান ফটক এটি এবং এখানে কিছু ব্যানার ফেস্টুন সাফের দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এখানের তার একটু বলে রাখা ভালো যে মালেতে যত লোক বাস করে তার অনেকেই আছে বাংলাদেশি এবং সেই সংখ্যাটা ১.৫ লক্ষের অধিক। তো তারা কিন্তু আজকে অনেকেই আমাদেরকে জানিয়েছেন তারা ম্যাচের টিকিট পাননি, কারণ টিকিট ৭,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ৫,০০০ মানুষ খেলা দেখতে পারবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, পুরো ম্যাচের টিকিট গুলো কিন্তু বেশিরভাগই বাংলাদেশিরা কিনে নিয়েছেন, এটি আমরা জানতে পেরেছি। তারপরেও অনেক বাংলাদেশির মনে আক্ষেপ আছে যে তারা অন্তত প্রথম ম্যাচটি বাংলাদেশের দেখতে পারবেন না, এই আক্ষেপ তাদের রয়েছে। তারপরেও যারা দেখতে পারবেন তারা আসলে হয়তোবা প্রথম ম্যাচে বাংলাদেশকে সমর্থন দিতে আসবেন যারা মাঠে, এবং মাঠের বাইরেও অনেক বাংলাদেশি থাকবেন, এমনটাই হচ্ছে গিয়ে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয় যে এই টুর্নামেন্টের আগে মালদ্বীপে আসার আগে শ্রীলঙ্কা দল অনেকদিন অনুশীলন করেছে, কিন্তু শ্রীলঙ্কা দলের যে কোচ আমাদেরকে জানিয়েছেন এই টুর্নামেন্টে আসলে তাদের বড় কোনো প্রত্যাশা নেই, কারণ টুর্নামেন্টে তাদের দলটি অনেক তরুণ অনেক পুরো
পুরোপুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে মালদ্বীপের মালে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজুল ইসলাম। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।